আমি একজন বিধবা নার্স। আমি প্রতি রাতে নাইট ডিউটি করতাম একজন যুবকের কেবিনে, যে কিনা 6 মাস থেকে কোমায় আছে। একদিন সকালবেলা আমি ওই কেবিনে অস্বাভাবিক কিছু লক্ষ্য করলাম। বিষয়টি জানার জন্য আমি রাতের বেলা ভিডিও রেকর্ডিং করে রাখলাম গোপনে। পরের দিন সকালবেলা ভিডিও রেকর্ডিংটা দেখা মাত্রই আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। কিছুদিন আগে আমার স্বামী মারা গেছে। সে মারা যাওয়ার পর আমি খুবই অসহায় হয়ে পড়ি। তাই আমার ডাক্তার ননদ আমাকে একটা নার্সের চাকরি দেয়। এর কিছুদিন পর সে আমাকে একটা পুরুষ রোগীর কেবিনের ডিউটি দিল। সে আমাকে এটা বলে আশ্বস্ত করলো যে ভয়ের কিছু নেই, রোগী কোমায় আছে। এরপর থেকে আমি ওই অচেতন লোকটার রুমে থেকে ওনার সেবা যত্ন করা শুরু করে দিই। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হলো কি, আমি যখনই সকালবেলা ঘুম থেকে উঠতাম তখনই দেখতাম আমার আর ওই অচেনা লোকটার কাপড়ে হলুদ দাগ লেগে আছে। আমার মনে সন্দেহ লাগলো, ভাবলাম নিশ্চয়ই কোনো গোলমাল আছে। এই জন্য একদিন আমি ভিডিও রেকর্ডিং চালু করে রাখি ব্যাপারটা দেখার জন্য। পরদিন সকালবেলা যখন আমি ভিডিওটি প্লে করি তখন ভিডিওটি দেখে আমার মাথায় আকাশ ভেঙে যাচ্ছিল, কেননা ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছিল 6 মাস আগে আমার স্বামীর মৃত্যুর পর আমার মা যখন আমাকে নিতে এসেছিল আমি মার সাথে যাইনি, কারণ আমি জানি যে কিছুদিন পর আমি ওই মায়ের কাছে বোঝা হয়ে যাব। প্রথম যেদিন হাসপাতালে পৌঁছালাম সেদিন আমার ননদ আমাকে বলল, আজ তোমার ডিউটি একটা কেবিনে কোমায় থাকা রোগীর। আমি তখন অবাক হয়ে বললাম, পুরুষ রোগী? তখন আমার ননদ বলল, সেই অচেতন সোহানা, তোমার কোনো অসুবিধাই হবে না। আমি চুপচাপ ভেতরে চলে গেলাম। ভেতরে গিয়ে দেখলাম এক লম্বা চওড়া সুদর্শন যুবক নিস্তব্ধ হয়ে একজন বিছানায় শুয়ে আছে। তার মুখে এক অদ্ভুত হাসি ছিল, যেন বহু বছর ধরে সে ঘুমিয়ে আছে। তাকে দেখে আমার খুব মায়া হলো। কতই বা বয়স, পুরো জীবনটাই তো তার সামনে পড়ে আছে। এরপর রুমে আশেপাশে খুঁজে দেখলাম তেমন করার মতো কিছুই নেই। তাই ভাবলাম একটু ঘুমিয়ে নেই। চেয়ারে বসে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা যখন ঘুমটা ভাঙলো আমি আমার শরীরে অদ্ভুত এক ক্লান্তি অনুভব করলাম। আমি আমার কাপড় ঠিক করতে গিয়ে দেখলাম আমার কাপড়ে অচেনা হলুদ রঙের দাগ লেগে আছে। আমি তো ভয় পেয়ে গেলাম, এই রঙগুলো কোথা থেকে আসলো। সঙ্গে সঙ্গে ননদকে গিয়ে বললাম, আপু আমার কাপড়ে অদ্ভুত এক রকমের হলুদ দাগ লেগে আছে, এগুলো কি? তখন আপু আমাকে ধমক দিয়ে বলল, চুপ করো, এসব কথা কখনো বলবা না, এসব বললে আমার চাকরিটাই চলে যাবে। আমাকে দেখে দুজন নার্স দেখে হাসাহাসি করছিল। তখনই বুঝতে পারলাম যে এই জায়গাটা এতটা পরিষ্কার মনে হলেও আসলে এখানে কোনো না কোনো ভেজাল ঠিকই আছে। পরের দিন ডিউটিতে গিয়ে দেখি আমাকে আবার সেই একই রুমে ডিউটি দেওয়া হয়েছে। পরে আমি আমার ননদকে বললাম যে আমাকে এই রুমটা চেঞ্জ করে দিন। তখন আমার ননদ আমাকে ধমকের সুরে বলল, তোমাকে আমি ইচ্ছা করে এই রুমটাতে দিয়েছি। ওই রোগীটি যেহেতু কোমায় আছে, কোনো ভেজাল নেই, ভিড় নেই, ঝামেলা নেই। এরপর কিছু দিনের মধ্যে আমার নির্দিষ্ট একটা রুটিন তৈরি হয়ে গেল। সময় মতো হাসপাতালে এসে ইউনিফর্ম পরি, এরপর হাজিরা দেই আর ওই রুমে ঢুকে পড়ি। রুমে অল্প আলো রেখে দেই আর চারপাশে মেশিনে বিপ বিপ শব্দ। এদিকে রোগী চুপচাপ শুয়ে থাকতো, তার চোখের পাকা পাতা পর্যন্ত পড়তো না। একদিন রাতে এক অদ্ভুত ঘটনা ঘটলো। ঘর পরিষ্কার করতে গিয়ে দেখি ড্রয়ার খোলা। ড্রয়ারের ভিতরে একটা ডায়েরি আর একটা তেলের শিশি। ডায়েরিটা খুলে দেখলাম সবগুলো পাতায় ফাঁকা, কিন্তু শেষ পাতায় লেখা ছিল, নীরবতা সবকিছুই শুনে ফেলে। এরপর আমি প্রতিদিন রাতে সময় কাটানোর জন্য সাথে করে বই নিয়ে আসতাম। ভাবলাম এই বইটা ওই আদিত্য নামে রোগীটাকে পড়ে শোনাবো, কারণ আমি জানতাম যে কোমায় থাকা রোগীরা অন্তত শুনতে পায়। এরপর আমি প্রতিদিন ওর পাশে বসে বইটা পড়ে শোনাতে লাগলাম। আদিত্য যখন চোখ বুঝতো সাথে সাথে আমিও ঘুমিয়ে পড়তাম। ঘুম থেকে ওঠার পর প্রতিদিনের মতো সকালে একই ঘটনা দেখি, যে আমার কাপড়ে হলুদের দাগ লেগে থাকতো। প্রতিদিন কাপড়ে এই হলুদ দাগ লাগার ব্যাপারটা আমার কাছে খুব রহস্যজনক মনে হলো। এর কিছুক্ষণ পর সীমা নামের একটা নার্স এসে আমাকে বলল যে কোমায় থাকা যে রোগীটা আছে সে নাকি 5 মাস থেকে এখানে আছে। তার বাড়ির কোনো আত্মীয় স্বজন তাকে এখন পর্যন্ত দেখতে আসেনি। আমি অবাক হয়ে ভাবলাম, কোটি টাকার মালিক এই যুবক, অথচ তাকে কেউ দেখতে আসে না। এরপরের দিন রাতে আমি তার দিকে গভীরভাবে তাকিয়ে রইলাম। হঠাৎ তার নখের দিকে তাকিয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম। দেখলাম তার দাড়ি আর নখ খুব সুন্দরভাবে কাটা। মনে হচ্ছিল কেউ যেন কিছুক্ষণ আগে এসে কেটে দিয়ে গেছে। মনে হচ্ছিল কেউ যত্ন করে কেটে দিয়েছে। হঠাৎ দেখলাম তার চোখের পাতা নড়াচড়া করতেছে। আমি সাথে সাথে মেশিনের দিকে তাকালাম, সবকিছু ঠিকঠাক ছিল। একদিন আমি ঔষধ আনার জন্য হসপিটালে ফার্মেসিতে গেলাম। সেখানের ইনচার্জ আমাকে বলল, আদিত্য সাহেবের জন্য স্পেশাল একটা ওষুধ আছে, সেটা আপনি নিয়ে যান। আমি তাকে বললাম, স্পেশাল কেন? লোকটা আমাকে কিছুই বলল না। এরপর রাতের বেলা আমি ছেলেটার পাশে বসে উপন্যাস পড়তাম এবং তার সঙ্গ দিতাম। এরপর সে যখন ঘুমিয়ে পড়তো আমিও ঘুমিয়ে পড়তাম, কিন্তু সকালবেলা উঠে দেখতাম আমার কাপড়ে সেই হলুদ দাগ। একদিনের এক ঘটনা আমার খুব আশ্চর্য লাগলো। একজন ওয়ার্ড বয় কেবিনে এসে আমাকে বলতেছে, আপনি ভীষণ সাহসী মহিলা। আমি বললাম, মানে কি? তখন সে বলল, কিছু না ম্যাডাম, এমনিই বললাম। একদিন রাতে আমি ওই কেবিনের মেঝেতে পাতলা করে লবণের দাগ দিয়ে দিলাম, যাতে পোকামাকড়ের আসা যাওয়া বন্ধ হয়। ওই দিন সকালে ঘুম ভাঙতেই দেখি সেই লবণের দাগ এদিক সেদিক নড়ে গেছে আর আমার কাপড়ে আবার সেই হলুদের দাগ। তখন আমি পরিষ্কার ভাবে বুঝে যাই যে এখানে কোনো না কোনো রহস্য ঠিকই আছে। এই জন্য মনে মনে সিদ্ধান্ত নিলাম, এর পরের দিন যখন এখানে আসবো আমার স্বামীর পুরনো ক্যামেরাটা নিয়ে আসবো। ওই ক্যামেরাটাই আমার সকল প্রশ্নের উত্তর দিতে পারবে। পরের দিন বাড়ি থেকে ওই ক্যামেরাটা ফুল চার্জ করে আমি সন্ধ্যার দিকে হসপিটালে চলে এলাম। ক্যামেরাটা রোগীর বিছানার বাঁ দিকে বসালাম। এরপর সব কাজ শেষ করে বিছানা গুছিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর ইচ্ছা ছিল না, কিন্তু রাত বাড়ার সাথে সাথে কখন যেন ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। সকাল হতে দ্রুত বাড়ি ফিরে নিজের রুমে দরজা বন্ধ করে ল্যাপটপের ভিতরে ক্যামেরাটা বের করে ভিডিও ছাড়লাম। নিজের মনকে শক্ত করে বললাম, যেটা আমি দেখতে চাচ্ছি হয়তোবা সহ্যের বাইরে হবে। ভিডিওর শুরুটা ছিল একদম স্বাভাবিক। আমি প্রথমে বই পড়তেছিলাম, এরপর চাদরটা টেনে শুয়ে পড়লাম। সময় এগিয়ে যাচ্ছিল, কিন্তু
কিন্তু এরপর এমন এক মুহূর্ত আসলো যেটা দেখে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। কেননা আমার সেই রোগী আদিত্য রায়চৌধুরী ধীরে ধীরে তার বিছানা থেকে উঠে দাঁড়ালেন। প্রথমে দেখলাম বিছানায় বসে বসে তার গলায় এদিক সেদিক নাড়ালো, এরপর দেখি ধীরে ধীরে রুমের ভিতর হাঁটাহাঁটি শুরু করলো। এরপর ধীরে ধীরে সে আমার দিকে এলো, এসে আমার মুখের দিকে অবাক করে তাকিয়ে রইলো। এরপর আমার গায়ের উপর থেকে চাদরটা সরিয়ে আমার মাথায় আলতো করে হাত বুলাতে লাগলো। মনে হচ্ছিল সে যেন আমার কতই না আপন। এর কিছুক্ষণ পর সে তার পকেট থেকে কিছু একটা বের করে আমার নাকের সামনে কিছুক্ষণ ধরে রাখলো। এরপর ড্রয়ার খুলে তেলে শিশিটা বের করে আমার হাতে পায়ে ধীরে ধীরে মালিশ করতে লাগলো। তখন ভাবলাম এই মালিশ করার জন্যই হয়তোবা আমার কাপড়ে হলুদের দাগ লেগে থাকতো। এরপর দেখি সে চুপচাপ তার বেডে শুয়ে পড়লো। আমি তো কাঁপতে কাঁপতে ভিডিওটা স্টপ করে দিলাম। ভাবলাম মানুষটা কমাই নেই, তারপরও কেন এই নাটক করতেছে। সন্ধ্যায় আমি তখন হসপিটালে গেলাম, গিয়ে আমার ননদকে সব ঘটনা খুলে বললাম। কিন্তু আমার ননদ আমার এইসব দেখে বলতেছে, তুমি এসব এআই দিয়ে বানাইছো, এগুলো কাউকে বইলো না তুমি, তাহলে কিন্তু তোমার চাকরিও থাকবে না, আমার চাকরিও থাকবে না। তিনি আমাকে রেগে মেগে বললেন, তুমি এখন এখান থেকে বের হয়ে যাও, আর এসব কথা কাউকেই বলবা না। আমি যখন তার রুম থেকে বেরিয়ে যাচ্ছিলাম, এক ওয়ার্ড বয় আমাকে নিয়ে ক্যান্টিনে বসালো। সে বসিয়ে আমাকে ওই আদিত্যর কথা বলতে লাগলো। সে আমাকে যা বললো সেটা শুনে তো আমি মুখের ভাষা হারিয়ে ফেলেছিলাম। সে বলল এই আদিত্যকে নাকি কয়েক মাস আগে বিষ প্রয়োগ করা হয়েছিল। অবস্থা ভীষণ খারাপ ছিল, কিন্তু তারপরও সে বেঁচে যায়। তার পরিবারের লোকজন বলেছিল সে নাকি আত্মহত্যা করার চেষ্টা করেছে, কিন্তু আমি তার শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন পেয়েছি। আশ্চর্যের বিষয় হলো সে যখন সুস্থ হয়েছিল সে নিজেই বলছিল যে তার পরিবারের লোকজন নাকি তাকে মেরে ফেলতে চায়। আমি তখন ওই ওয়ার্ড বয়কে বললাম, তাহলে এসব কিছু লুকানো